সংগ্রামশীল জাতীয়তাবাদ চরমপন্থীর মতবাদের উদ্ভব ও বিকাশ। 1890 খ্রিস্টাব্দ থেকেই নরমপন্থী বা মডারেট আন্দোলন সূচনা হয়। 1893 থেকে 94 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ বরোদা থেকে নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধে সর্বপ্রথম মডারেট আন্দোলনের প্রতি ধিক্কার জানান। 1904 খ্রিস্টাব্দে তিলক কংগ্রেস অধিবেশনে নরমপন্থী মডারেট আবেদন নিবেদন নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ধিক্কার জানান। ডক্টর সুমিত সরকার এর মতে নরমপন্থী বা মডারেট আন্দোলনের প্রতি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি চরমপন্থী আন্দোলনের উদ্ভবের প্রধান কারণ। চরমপন্থী মতবাদের বিকাশের ভারতের সনাতন হিন্দু ধর্ম, ঐতিহ্য ও ইতিহাসবোধ এর ভূমিকা গুরুত্বপূর্ণ। মার্কিন সাংবাদিক ভ্যালেন্টাইন চিরল তার আনরেস্ট ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে বলেছেন, উগ্র হিন্দু আদর্শ থেকে চরমপন্থা বা উগ্রপন্থা বা হিন্দু বিদ্রোহ এর উদ্ভব ঘটে। সংগ্রামশীল জাতীয়তাবাদ চরমপন্থা বিকাশে যে সকল বিষয়গুলি অনুঘটনে কাজ করেছিল সেগুলি হলো: আদি পর্বের কংগ্রেসের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা। আদি পর্বের কংগ্রেসের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা। জনস্বার্থ বিরোধী আইন প্রণয়ন ও সরকারি দমন-পীড়ন নীতি গ্রহণ। প্রাকৃতিক দুর্যোগ দুর্ভিক্ষের সরকারি উদাসীন্য নীতি। ব্রিটিশদের অবিরত অর্থনৈতিক শোষণ। সমকালীন মনীষীদের প্রস্তাব। সমকালীন কিছু বিদ্রোহের প্রভাব। সমসাময়িক পত্র-পত্রিকার প্রভাব। আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব। সনাতন ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতির প্রভাব। তিলক ও অরবিন্দের প্রভাব। বঙ্কিমচন্দ্র ও স্বামী বিবেকানন্দের প্রভাব। উপরি উল্লিখিত কারণগুলি ব্যতীত বঙ্গভঙ্গই ভারতের চরমপন্থা তথা উগ্র জাতীয়তাবাদের উন্মেষের প্রত্যক্ষ কারণরূপে বিবেচিত হয়। চরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিপিনচন্দ্র পাল, রাসবিহারী বসু, অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায় পাঞ্জাব, বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্র। চরমপন্থী আন্দোলনের আদর্শবাদের বীজ বপন করেন বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র ও দয়ানন্দ সরস্বতী। স্বামী বিবেকানন্দ প্রচারিত নব বেদান্তবাদ চরমপন্থীদের বিশেষভাবে প্রভাবিত করে। নেমিয়ার তথ্য। চরমপন্থী মতবাদের বিকাশে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকগণ নেমিয়ার তত্ত্ব অনুসরণ করেন। প্রখ্যাত ঐতিহাসিক নেমিয়ার বলেন যে, ইউরোপের জাতীয়তাবাদী আন্দোলনগুলিতে আদর্শবাদের তেমন কোনো স্থান নেই। বিশিষ্ট এলিট গোষ্ঠী বা পাতি বুর্জুয়া গোষ্ঠী নিজেদের ক্ষমতাকে সম্প্রসারিত করার জন্য জাতীয়তাবাদ প্রচার করেন। এই মতানুসারে কেমব্রিজ ঐতিহাসিকগণ তথা রবিনসন, গ্যালাহার, অনিল শীল প্রমুখ বলেন, ভারতীয় রাজনীতিতে আদর্শবাদের কোনো স্থান নেই। ব্যক্তি ও স্থানীয় গোষ্ঠীকে
কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয়। ক্ষমতা রক্ষা, ক্ষমতা দখলের লড়াইয়ের মধ্য দিয়ে দল উপদল সৃষ্টি হয়। এই ক্ষমতারই লড়াই থেকে চরমপন্থী দলের উদ্ভব ঘটে। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন, শিল্পী ও ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলো যেমন শিল্পের বিমূর্ত চিন্তাকে তার প্রতিভা দ্বারা বাস্তবায়িত করেছিলেন। বিবেকানন্দই সেই রকম বেদান্তের তত্ত্ববাদকে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে জাতিকে অনুপ্রাণিত করেন। বঙ্কিমচন্দ্রের রচনাসমূহ সংগ্রামী জাতীয়তাবাদের উদ্ভবে বিরাট ভূমিকা নেয়। বঙ্কিমচন্দ্র পাশ্চাত্য দর্শনের যুক্তিবাদের সঙ্গে ভারতের সনাতন ঐতিহ্যের মেলবন্ধন ঘটান। তার ভাবনার প্রেরণাস্থল ছিল মহাভারত ও ভগবদ্গীতা। বঙ্কিমচন্দ্রের পরিকল্পিত ধর্মরাজ্য চরমপন্থীদের কাছে স্বরাজ বা স্বরাজ্য এ পরিণত হয়। বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস আনন্দমঠ ছিল চরমপন্থী বিপ্লবের বাইবেল। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের বন্দে মাতরম সঙ্গীতটি চরমপন্থীদের কাছে মুক্তি আন্দোলনের মন্ত্রে পরিণত হয়। বঙ্কিমচন্দ্র ধর্মতত্ত্ব গ্রন্থে তার প্রচারিত আদর্শের নাম দেন অনুশীলন ধর্ম। বঙ্কিমচন্দ্রের 1886 কৃষ্ণ চরিত্র প্রথম পর্বে প্রকাশিত প্রবন্ধাবলিতে তিনি মহাভারতের শ্রীকৃষ্ণ মতো মহানায়কের নেতৃত্বে ঐক্য ও শক্তিশালী ভারত গঠন স্বপ্ন দেখেছিলেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী মদর্শ চরমপন্থীদের প্রভাবিত করেছিল। ডক্টর ত্রিপাঠীর লেখা থেকে জানা যায় যে লালা লাজপত রায় এর সাম্প্রদায়িক মনোভাবের উৎস ছিল আর্য সমাজের আদর্শ ও কর্মপন্থা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাজনৈতিক দ্বন্দ্ব ইংরেজ ভারতবাসী শীর্ষ প্রবন্ধে জাতীয় কংগ্রেসের ভিক্ষাবৃত্তিকে নিন্দা করেন। নবোদিত চরমপন্থীরা তিনটি ধারায় আন্দোলন পরিচালনার কথা বলেন: আত্মশক্তি বা স্বদেশী, নিষ্ক্রিয় প্রতিরোধ বা বয়কট, এবং বিপ্লবী সন্ত্রাসবাদ। চরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ স্বাধীনতা। চরমপন্থীরা স্বাধীনতা, স্বরাজ অর্জনের জন্য স্বদেশী বয়কট এবং আত্মবিসর্জন এর নীতিতে বিশ্বাসী ছিলেন। নরমপন্থী ও চরমপন্থীদের প্রভেদ। নরমপন্থীদের উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন লাভ। রাজনৈতিক দাবি দাওয়াগুলি আদায়ের জন্য নরমপন্থীরা ইংরেজদের সদিচ্ছা ও শুভ বুদ্ধির উপর ছেড়ে দেয়। নরমপন্থী রাজনীতিবিদদের অধিকাংশ দেশীয় সভ্যতা বিশ্বাসী ছিলেন না। তাদের অনুপ্রেরণায় উৎস ছিল ইউরোপীয় সভ্যতা। চরমপন্থীদের উদ্দেশ্য ছিল স্বরাজ অর্জন, অর্থাৎ ব্রিটিশের শাসনমুক্ত পূর্ণ স্বাধীনতা। চরমপন্থীগণ আত্মশক্তি, আত্মত্যাগের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন বিশ্বাসী ছিলেন। চরমপন্থীরা আমাদের দেশীয় কৃষ্টি ও সভ্যতার উপর নির্ভর করেই তাদের রাজনৈতিক আদর্শ গড়ে তোলেন। সংগ্রামশীল জাতীয়তাবাদী চরমপন্থী নেতৃবৃন্দ
বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক ছিলেন ভারতীয় চরমপন্থী রাজনীতির অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা ও পথিকৃৎ। 1856 খ্রিস্টাব্দে 23শে জুলাই মহারাষ্ট্রের অন্তর্গত রত্নাগিরি নামক স্থানে এক চিৎ পাবন বংশীয় শিক্ষিত ব্রাহ্মণ পরিবারে তিলক জন্মগ্রহণ করেন। 1880 খ্রিস্টাব্দে বাল গঙ্গাধর তিলক ভারতের রাজনীতিতে প্রথম যোগ দেন। তার পিতা ছিলেন গঙ্গাধর রামচন্দ্র তিলক। তিলক সংগ্রামী জাতীয়তাবাদের প্রচারের হাতিয়ার হিসাবে ইংরেজি ভাষায় মারাঠি ভাষায় কেসরি নামক দুটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। তরুণ বিপ্লবীদের সংগ্রামী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে তিলক শিবাজী উৎসব 1895, গণপতি উৎসব 1893 এর প্রবর্তন করেন। তিলক গোহত্যা বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা নেন। 1906 খ্রিস্টাব্দে তিলক বিদেশি বস্ত্র বহি উৎসব পালন করেন। তিলকের প্রবক্তা ও উত্তেজনামূলক রচনায় প্রভাবিত হয়ে চাপেকর ভ্রাতৃদ্বয় কর্তৃক প্লেগ কমিটি দ্বারা নিযুক্ত কুখ্যাত কমিশনার র্যান্ড ও আয়াস্টকে হত্যার জন্য তিলককে দায়ী করা হয়। তার 18 মাসের কারাদণ্ড হয় 1897 খ্রিস্টাব্দে। তিলকের লন্ডনবাসী বন্ধুগণ ছিলেন ম্যাক্স মুলার, উইলিয়াম হান্টার। এরা মহারানী ভিক্টোরিয়ার কাছে আবেদন করায় তিলককে মুক্তি দেওয়া হয়। বাল গঙ্গাধর তিলক গোপাল গণেশ আগারকর, দাদাভাই নৌরোজি ও এম.জি. রানাডের আদর্শ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা লাভ করেন। 1908 খ্রিস্টাব্দে তিলক বিপজ্জনক বিপ্লবী রূপে চিহ্নিত হন এবং সরকার তাকে গ্রেপ্তার করে 6 বছরের জন্য বার্মার মান্দালয় জেলে পাঠিয়ে দেন। 1908 খ্রিস্টাব্দে ওই সময় তিনি সেখানে গীতা রহস্য গ্রন্থ খানি লিখেছিলেন। তিলকের দৃপ্ত ঘোষণা, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, নব্য জাতীয়তাবাদীদের সংগ্রামী মন্ত্রে পরিণত হয়েছিল। তিলকের শিবাজী উৎসবের দ্বারা অনুপ্রাণিত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1904 খ্রিস্টাব্দে শিবাজী উৎসব কবিতাটি রচনা করেন। 1916 খ্রিস্টাব্দে বোম্বে বেলগাঁও এ বর্তমান কর্ণাটক রাজ্য বোম্বে প্রভিন্সিয়াল কংগ্রেসের অধিবেশন তিলক হোম রুল লীগ গঠনের কথা ঘোষণা করেন, যার মূল মন্ত্র ছিল মহারাষ্ট্র। তিলকের চিন্তা, ত্যাগ, স্বদেশপ্রেম সংগ্রামকে সশ্রদ্ধ চিত্তে স্বীকার করে মহাত্মা গান্ধী তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে সম্মানিত করেন। 1920 খ্রিস্টাব্দে 31শে জুলাই লোকমান্য তিলক পরলোক গমন করেন। বিখ্যাত মার্কিন সাংবাদিক ও ঐতিহাসিক ভ্যালেন্টাইন চিরন তিলককে ভারতীয় বিক্ষোভের জনক, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেন। বিপিনচন্দ্র পাল 1858 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের শ্রীহট্টে বিপিনচন্দ্র পাল জন্মগ্রহণ করেন। 1877 খ্রিস্টাব্দে তিনি কেশবচন্দ্র সেনের প্রভাবে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। 1886 খ্রিস্টাব্দে বিপিনচন্দ্র কংগ্রেসে যোগ দেন। প্রথম দিকে তিনি ব্রিটিশ শাসনের প্রতি অনুগত
নরমপন্থী রাজনৈতিক মতবাদী ছিলেন। বিপিনচন্দ্র পাল ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। বিপিনচন্দ্র পালকে ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ ফাদার অফ রেভলিউশনারি থট ইন ইন্ডিয়া বলে গণ্য করা হয়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন তার মানসিক পরিবর্তন সম্পন্ন করে। তিনি চরমপন্থায় বিশ্বাসী হয়ে উঠতে থাকেন। বিপিনচন্দ্র তার নিজস্ব পত্রিকা নিউ ইন্ডিয়া এবং শ্রী অরবিন্দের বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে নরমপন্থার অসারতা সম্পর্কে সোচ্চার প্রতিবাদ তুলে ধরেন। স্বদেশ বয়কট স্বদেশী জাতীয় শিক্ষা ছিল বিপিনচন্দ্রের মূল মন্ত্র। বিপিনচন্দ্রের কাছে বয়কট শব্দের অর্থ হলো বহিষ্কার, স্বরাজ শব্দের অর্থ ছিল ব্রিটিশ শাসনের সম্পূর্ণ অবসান। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বিপিনচন্দ্রের নিষ্ক্রিয় প্রতিরোধের তথ্য খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। 1911 খ্রিস্টাব্দে বিপিনচন্দ্র গড়ে তোলেন এম্পিরিয়াল ফেডারেশন। এর উদ্দেশ্য ছিল স্বনির্ভরতা, সংহতি, স্বশাসন ও জাতীয়তাবাদকে মূর্ত রূপ দেওয়া। বন্দে মাতরম পত্রিকা মামলায় অরবিন্দ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্য দানে অস্বীকার করায় তার 6 মাস জেল হয়। বিপিনচন্দ্রকে শ্রী অরবিন্দ দ্য প্রফিট অফ আ গ্রেট পলিটিক্যাল গ্রিড বলে সম্মানিত করেন। 1908 খ্রিস্টাব্দে বিপিনচন্দ্র ভারতের জাতীয়তাবাদী আদর্শ প্রচার করার জন্য ইংল্যান্ডে যান। 1916 খ্রিস্টাব্দে তিলক হোম লীগ গঠন করলে বিপিনচন্দ্র যোগ দেন। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি দেশবন্ধু দাসের সঙ্গে বিপিনচন্দ্রের মতবিরোধ হয় এবং তিনি জাতীয়তাবাদী আন্দোলনের মূল ধারা থেকে বিচ্যুত হন। স্বদেশী ও বয়কটের ব্যর্থতা বিপিনচন্দ্রকে চরমপন্থী মতাদর্শের কার্যকারিতা সম্পর্কে হতাশ করে। তিনি পুনরায় নরমপন্থী মতাদর্শের দিকে ঝুঁকে পড়েন। 1932 খ্রিস্টাব্দে বিপিনচন্দ্র পাল পরলোক গমন করেন। শ্রী অরবিন্দ ঘোষ 1872 খ্রিস্টাব্দে 15 আগস্ট বিকেল 4:50 কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন। তিনি মাত্র 14 বছর বয়সে স্বাধীনতার আদর্শে দীক্ষিত হন। অরবিন্দের পিতা কৃষ্ণধন ঘোষ, মাতা স্বর্ণলতা দেবী ও মাতামহ রাজনারায়ণ বসু ছিলেন তৎকালীন সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব। 1892 খ্রিস্টাব্দে অরবিন্দ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর ক্লাসিক্যাল ট্রাইপস বৃত্তি লাভ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বদেশে ফিরে বারোদার গায়কোয়াড় কলেজে মাসিক 750 টাকা বেতনে উপাধ্য পদ লাভ করেন। 1901 খ্রিস্টাব্দে অরবিন্দ ভবন চন্দ্র বসুর দুহিতা মৃণালিনী দেবীকে বিবাহ করেন। 1891 খ্রিস্টাব্দে অরবিন্দ লোটাস অ্যান্ড ড্রাগার সোসাইটি গঠন করেন। 1893 থেকে 94 খ্রিস্টাব্দ শ্রী অরবিন্দ ইন্দ্রপ্রকাশ পত্রিকায় নিউ ল্যাম্পস
ফর ওল্ড শীর্ষক রচনার মাধ্যমে প্রথম স্পষ্ট ভাষায় নরমপন্থী কংগ্রেসি নীতির সমালোচনা করেন। শ্রী অরবিন্দ ঘোষের অনুপ্রেরণার উৎস ছিল মধ্যযুগের ব্রিটিশদের বিরুদ্ধে ফরাসিদের সংগ্রাম এবং আধুনিক যুগে আমেরিকা ও ইতালির ঐক্য আন্দোলন। শ্রী অরবিন্দ জোয়ান অফ আর্ক ও জোসেফ ম্যাথসিনি গুণমুগ্ধ ভক্ত ছিলেন। অরবিন্দের প্রেরণায় লন্ডনে ভারতীয় ছাত্ররা ইন্ডিয়ান মজলিস গঠন করেন। অরবিন্দ বরোদায় থাকাকালীন সময়ে ঠাকুর সাহেব নামক জৈনিক বিপ্লবী স্পর্শে আসেন এবং বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন। 1905 খ্রিস্টাব্দে অরবিন্দ বিপ্লবী আন্দোলনের অগ্রভাগে চলে আসেন। উত্তরপাড়া ভাষণে তিনি বলেছেন, স্বদেশী আন্দোলনে শুরু হলো আর আমিও রাজনীতির জগতে প্রবেশ করলাম। বাংলার অনুশীলন সমিতির সঙ্গে তার যোগাযোগ ছিল। তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ গঠন করেন যুগান্তর গোষ্ঠী। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় অরবিন্দ সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় গঠিত জাতীয় শিক্ষা পরিষদের সদস্য প্রতিষ্ঠিত জাতীয় বিদ্যালয়ের বা বেঙ্গল ন্যাশনাল কলেজ ও কলেজের অধ্যক্ষ পদ গ্রহণ করেন। তার বেতন ছিল মাসিক ৭৫ টাকা। 1905 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ ভবানী মন্দির নামক প্রবন্ধটি রচনা করেন। 1906 খ্রিস্টাব্দে 16 আগস্ট ইংরেজি সাপ্তাহিক বন্দে মাতরম পত্রিকাটি অরবিন্দের সম্পাদনায় প্রকাশিত হয়। 1908 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হন এবং শেষ পর্যন্ত চিত্তরঞ্জন দাসের প্রচেষ্টায় মুক্ত হন। রাজনৈতিক ও আধ্যাত্মিক মুক্তির জন্য অরবিন্দ 3টি নীতির কথা বলেন। বিদেশি শাসনে উচ্ছেদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং হিন্দু ধর্মের ত্যাগের আদর্শ। অরবিন্দের কাছে স্বরাজ্যের অর্থ হল পূর্ণ স্বাধীনতা। 1910 খ্রিস্টাব্দে অরবিন্দ রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ভারত আত্মার শান্তি কামনায় পণ্ডিচারীতে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থেকে 1950 খ্রিস্টাব্দে 5 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অরবিন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশিকতার কবি বলে অভিহিত করেন এবং তাকে মানবতার মূর্ত প্রতীক বলে আখ্যায়িত করেন। লালা লাজপত রায় 1825 খ্রিস্টাব্দে ভারতের সংগ্রামী জাতীয়তাবাদের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লালা লাজপত রায় পাঞ্জাবের লুধিয়ানা জেলার জাগবাও গ্রামে জন্মগ্রহণ করেন। লালা লাজপত রায় এর পিতা ছিলেন মুন্সি রাধা কিষণ রায়। 1888 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসে অংশ নেন, কিন্তু নরমপন্থী কংগ্রেস নেতাদের কাজকর্মে বিস্মৃত হয়ে চরমপন্থার পথ অবলম্বন করেন। 1916 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় ইয়ং ইন্ডিয়া নামক গ্রন্থটি লিখে কংগ্রেসের নরমপন্থীদের সমালোচনা করেছিলেন। 1907 খ্রিস্টাব্দে আক্রমণাত্মক নীতি গ্রহণের কারণে লালা লাজপত রায় ব্রিটিশ সরকারের কুনজরে পড়েন এবং তাকে ব্রহ্মদেশের মান্দালয় জেলে নির্বাসিত করা হয়। 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় এর সভাপতিত্বে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে আহত হয়। এই অধিবেশনে
গান্ধীজি স্বরাজ লাভের জন্য অসহযোগ নীতির পরিকল্পনা করেন। 1920 খ্রিস্টাব্দে 27 জুলাই আইটুক এর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। পাঞ্জাবে লালা লাজপত রায় এর জনপ্রিয়তা ছিল পাঞ্জাব কেসরি আখ্যা লাভ করেন। 1928 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারি লালা লাজপত রায় সর্বপ্রথম সাইমন কমিশন বিরোধী আন্দোলনের বিরুদ্ধে বয়কটকে অস্ত্র হিসেবে ব্যবহারের কথা বলেন। 1928 খ্রিস্টাব্দে 30 অক্টোবর তিনি সাইমন কমিশন বিরোধী এক মিছিলের নেতৃত্ব দেন। সেই সময়ে পুলিশের নির্মম লাঠির আঘাতে তার হাত পা ভেঙে যায় এবং তিনি মাথায় গুরুতর আঘাত পান। এই আঘাতের কয়েকদিন পর 1928 খ্রিস্টাব্দে 17 নভেম্বর লালা লাজপত রায় এর অকাল মৃত্যু ঘটে। অশ্বিনী কুমার দত্ত চরমপন্থী মতাদর্শের আরেক প্রবক্তা ছিলেন অশ্বিনী কুমার দত্ত। 1897 খ্রিস্টাব্দে অশ্বিনী কুমার কংগ্রেসের বার্ষিক অধিবেশনে অমরাবতী সম্মেলনকে 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করেন। অশ্বিনী কুমার দত্ত স্ত্রী শিক্ষা প্রসারের জন্য বাকরগঞ্জ হিতৈষিণী সভা 1887 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এবং প্রথমে শ্রীরামপুর ও পরে বরিশালে পিপলস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেন। স্বদেশ বান্ধব সমিতি তিনি স্থাপন করেন। 1906 সালে অনুষ্ঠিত শিবাজী উৎসবে অশ্বিনী কুমার দত্ত সভাপতিত্ব করেন। অশ্বিনী কুমার দত্ত রবীন্দ্রনাথের আত্মশক্তি আদর্শের মূর্ত প্রতীক ছিলেন। অশ্বিনী কুমারের উৎসাহী চারণ কবি মুকুন্দ দাস স্বদেশী গান ও যাত্রা রচনা করেন। অশ্বিনী কুমার রচিত গ্রন্থদের মধ্যে ভক্তিযোগ, কর্মযোগ, ভারতগীতি, আত্মপ্রতিষ্ঠা প্রভৃতি বিখ্যাত। সুরাট বিচ্ছেদ 1907 নরমপন্থী ও চরমপন্থী মতাদর্শের প্রথম প্রকাশ্য সংঘাত ঘটে জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে 1905 খ্রিস্টাব্দে। সংঘাতের বিষয় ছিল বয়কটের প্রয়োগ কিভাবে করা হবে। চরমপন্থীরা বয়কট কর্মসূচিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। চরমপন্থীরা বয়কটকে নেতিবাচক আদর্শ হিসেবে নিন্দা করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নরমপন্থী রাজনীতিকে নৈরাশ্যের ক্রন্দন নামে অভিহিত করে আত্মশক্তি গঠনের উপর জোর দেন। 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই বিরোধ চাপা দেওয়ার জন্য দাদাভাই নৌরোজিকে সভাপতি করা হয়। নরমপন্থীদের চাপে কলকাতা অধিবেশনে বয়কট, স্বদেশী শিল্প ও স্বরাজ এই 4টি প্রস্তাব গৃহীত হয়। 1907 খ্রিস্টাব্দে নরমপন্থীদের শক্ত ঘাঁটি সুরাটের জাতীয় কংগ্রেসের অধিবেশনে বসে এবং অতি নরমপন্থী রাসবিহারী ঘোষকে সভাপতি নির্বাচিত করা হয়। নরমপন্থীরা লালা লাজপত রায়কে সভাপতি করতে চাইলে দুপক্ষের বিবাদ শুরু হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও গোপালকৃষ্ণ গোখলের বিরোধিতার তাই তাদের দাবি খারিজ হয়ে যায়। নরমপন্থীরা এই অধিবেশনে পূর্ববর্তী 4টি প্রস্তাবকে চাপা দেওয়ার চেষ্টা চালালে সংঘর্ষ অনিবার্য হয়। এই ঘটনায় ক্ষুব্ধ অরবিন্দ, তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় প্রমুখ নেতারা কংগ্রেসের মধ্যে এক নতুন দল গড়ে তোলেন। পরবর্তীকালে নরমপন্থী বোম্বাই চক্রের অনিয়মিততায় চরমপন্থীদের কংগ্রেস থেকে বহিষ্কার প্রায় নিশ্চিত হয়। যেহেতু সুরাট অধিবেশনে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ভেঙে চরমপন্থী ও নরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাই সুরাট অধিবেশন
সুরাট ভাঙন ও বলা হয়ে থাকে। শ্রী অ্যানি বেসান্তের মতে কংগ্রেসের ইতিহাসে সুরাট ঘটনা সর্বাপেক্ষা দুর্ভাগ্যজনক ঘটনা। লোকমান্য তিলক সুরাটের ঘটনাকে বিপর্যয় বলে অভিহিত করেন। বড়ুয়ার পিন্টো ভারত সচিব মরলে এই প্রসঙ্গে লেখেন, সুরাট কংগ্রেসের ভাঙন আমাদের মহান বিজয়। 1908 খ্রিস্টাব্দে এলাহাবাদ অধিবেশনে কংগ্রেস সংবিধান সংশোধনের মাধ্যমে নিয়মতান্ত্রিক পথে আন্দোলন পরিচালনার নীতি সরকারিভাবে গ্রহণ হয়।